তো আমরা শুরু করতে যাচ্ছি ফিজিক্স অর্থাৎ ক্লাস 11 থেকে তোদের যে নতুন একটা বই পাচ্ছিস, যেটা তোরা টেনে কী কী পড়েছিলি, যে ভৌত বিজ্ঞান নাম নিয়ে পড়েছিলি। তার মধ্যে দুটো পার্ট ছিল, একটা ফিজিক্স পার্ট অর্থাৎ ভৌত পরিবেশগুলো নিয়ে তার ব্যাখ্যার পার্ট ছিল, আর কিছু রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া পড়েছিলি। তো এখানে ক্লাস 11 থেকে কিন্তু আমাদের দুটো চ্যাপ্টার হয়ে সেই বইয়ের দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো সেই ফিজিক্স চ্যাপ্টারটাতে নতুন যেহেতু একটা বই পাচ্ছি, সেই বইটাতে আমরা দেখতে পাচ্ছি খুব মোটা বই। তো এখানে আমরা কিভাবে ফিজিক্সটাকে পড়বো এবং যাতে করে সিস্টেমেটিক্যালি পড়তে পারবো এবং সেখানকার পড়ার সঙ্গে এখানে কী ডিফারেন্সটা আমরা জানবো সেটা তো একটু ছোট করে বলে নিচ্ছি। ফিজিক্স জিনিসটা কি? ফিজিক্স মানে আমরা বলেছি যে আমাদের এই চারপাশের যে পরিবেশটা, সেই পরিবেশগুলোকে এবার আমরা পরিমাপ করব। পরিবেশটাকে পরিমাপ বলতে কি, পরিবেশের যে বিভিন্ন ভৌত রাশিগুলো অর্থাৎ ভৌত বিষয়গুলো যেগুলো আমরা পরিমাপ করে থাকি তাকে রাশি বলে, সেই রাশিগুলোর পরিমাপগুলো আমরা সূক্ষ্মভাবে করব। সে এই যে চারপাশে আমরা পরিবেশ দেখতে পাচ্ছি, আমরা বলেছি যে দুটো জিনিস নিয়েই কিন্তু এই টোটাল পরিবেশটা গঠিত। একটা হচ্ছে যেটা বলা আছে ম্যাটার বা পদার্থ, আর একটা হচ্ছে এনার্জি। অর্থাৎ পদার্থ আর এনার্জি এবং এদের পারস্পরিক ইন্টারেকশন, অর্থাৎ ভর এবং শক্তি এবং এদের পারস্পরিক যে ক্রিয়ার ফলে উদ্ভূত যে আমাদের পরিবেশটা নিয়ে আমরা এখানে পড়বো বেসিক্যালি। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে ফিজিক্সে, তোদের সিলেবাসটা একটু বলে নিচ্ছি। সিলেবাসে তোদের 70 নম্বর থিওরিক্যাল থাকবে, আর হচ্ছে 30 নম্বর হচ্ছে প্রজেক্ট থাকবে। আর চ্যাপ্টার ওয়াইজ আমরা যখনই পড়াবো কোন চ্যাপ্টারের কত নাম্বারটা পরীক্ষায় পড়ে সেটা আমাদের জানা দরকার। তো কারণ কি, নাম্বারটা আমাদের পেলে তবে ভালো ছাত্র হিসেবে পরিচিত হবে। তো টোটাল একটা কনসেপ্টও আমাদের জানা দরকার রয়েছে, যে কি আমরা শিখলাম এবং সঙ্গে সঙ্গে নাম্বারটাও আমাদেরকে তুলতে হবে। তো সেই সঙ্গে দুটো জিনিসকে আমাদেরকে একটু ব্যালেন্স করে করতে হবে, বইটাকেও কভার করতে হবে এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। তাই আমরা যতটা সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করব। তো এখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যেটা পড়বো সেটা হচ্ছে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। তো ফিজিক্স শুরু করার আগে আমরা বলে নিতে চাইছি যে কতগুলো আমাদেরকে পদ্ধতিতে এগোতে হবে যাতে করে আমরা ফিজিক্সটা সহজে করতে পারি। এক নম্বর কথা কি, যে আমাদেরকে ফিজিক্সটাকে পড়বো কী করে, কী করলে আমাদের মনে থাকবে। তো এটাকে আমাদেরকে রিডিংটা কী করতে হবে, আমাদেরকে কন্টিনিউ পার ডে হয়তো আমাদের একটা নির্দিষ্ট সময় ধরে এটাকে পড়াশোনা করতে হবে। সেকেন্ডলি কি, আমাদেরকে প্রবলেম সমস্ত সলিউশন করতে হবে। অর্থাৎ বিভিন্ন যে ফিজিক্স পড়া মানে কি, ফিজিক্সটা আমরা তখনই বুঝতে পারবো যে যখন তাদের প্রবলেমগুলোর সলিউশন করতে পারবো, সেইগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি ফিজিক্সটা ভালো করে বুঝতে হয় তার সলিউশনকে আমাদের প্রবলেম করতে হবে। সেখানে এই প্রবলেম করার জন্য আমাদেরকে যেটা বেসিক্যালি আগে থেকে করতে হয় সেটা একটা আইডিয়াল সিস্টেম সবসময় আমরা বাঁচবো। অর্থাৎ কি, আমাদের চারপাশের জন্য সমস্ত কিছু ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য তো আমরা একটা আইডিয়াল সিস্টেম সেখান থেকে তুলে আনবো। সেই সিস্টেমটাকে নিয়ে আমরা ম্যাথমেটিক্যালি তার সমীকরণ গঠন হোক তার সমাধান করবো। অর্থাৎ একটা আইডিয়াল সিস্টেম আমরা সবসময় তৈরি করার চেষ্টা করবো। আমরা বলেছি যে কোনো বড় গাড়ি হোক, কোনো বস্তু হোক, কিংবা বড় রকেট হোক, মোটর সাইকেল হোক, সমস্ত কিছুকে আমরা পয়েন্ট পার্টিকেল দিয়ে আমরা এখানটায় অর্থাৎ বিন্দু ভর দিয়ে বা বস্তুকণা বলে এইভাবে আমরা এখানে আমরা কিন্তু বলবো সমস্ত ক্ষেত্রে। অর্থাৎ একটা আইডিয়াল সিস্টেম আমাদের কিন্তু সবসময় ফলো করতে হবে। সেই যে কোনো একটা ফুটবল যদি হয় তাকেও কিন্তু আমরা বিন্দু দিয়ে বুঝতে পারি, কিন্তু একটা মানুষ যদি হয় তাকেও আমরা কিন্তু একটা বিন্দু দিয়ে পার্টিকেল দিয়ে আমরা করবো। কিংবা ধরো এছাড়া এখানে আমরা একটা নোটেশন অর্থাৎ বিভিন্ন প্রতীকের ব্যবহারটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যে বিভিন্ন প্রতীক চিহ্ন, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়বো সেই চ্যাপ্টারের ভৌত রাশিগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের প্রত্যেকটা সিম্বল যাকে বলে সেই সিম্বলগুলোর ইউজ আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। কখনো কখনো তো একই সিম্বলগুলো দুটো চ্যাপ্টারের মধ্যে যখন আমরা দেখতে পাবো, তা সেটা যেন সেই চ্যাপ্টারের সঙ্গে আমার চ্যাপ্টার না গুলিয়ে যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদেরকে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাছাড়া আর কী করতে হবে না, বিভিন্ন যে বিজ্ঞানীদের নামগুলো, তো আমরা ফিজিক্স পড়তে যাচ্ছি মানে কি, ফিজিক্সটা কিন্তু বহু বছর ধরে কিন্তু ধীরে ধীরে একটা চ্যাপ্টার ডেভেলপ করে গেছে। অর্থাৎ একটা যে বিজ্ঞানের মূল বিষয় কিন্তু হচ্ছে ফিজিক্স। অর্থাৎ এইটা জানলে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে মূল যে জিনিসগুলোর গবেষণার কাজে কিন্তু ফিজিক্স থিওরিটা আমাদেরকে কাজে লাগে। তো সেইগুলো জানতে হবে যে ফিজিক্সের স্কোপ কিন্তু বহুত বড়। যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, যে কোনো কাজে কেউ যদি কাজ করছে তার মূল থিওরিগুলো কিন্তু রয়েছে এই ফিজিক্স চ্যাপ্টারের মধ্যে, ফিজিক্সের বেসিক প্রিন্সিপালের মধ্যে। তো সেই জন্য এটাকে আমরা কিন্তু আরও ভালো করে এটা পড়াশোনা সৃষ্টি করতে পড়তে হবে আমাদেরকে।
তাছাড়া কি বলছি যে বিভিন্ন বিজ্ঞানীদের যে অবদান রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে, সেটাকে কিন্তু আমরা শ্রদ্ধার সঙ্গে এটাকে কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই সমস্ত থিওরিগুলো কিন্তু একদিনে আমরা যে বলে দেবো যেগুলো, সে কিন্তু একদিনে ডেভেলপ হয়। বিভিন্ন মানুষের যে অবদান রয়েছে, কখনো যখন প্রাচীনকালে আমরা দেখেছি বিভিন্ন বিজ্ঞানীদের অবদানগুলো জেনেছি, তাদের উপর বিভিন্ন রাজাদের অত্যাচারও হয়েছে, তবুও তারা কিন্তু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কিন্তু তারা তাদের প্রাণ পর্যন্ত দিয়েছে। অর্থাৎ কি সেই সমস্ত বিজ্ঞানীদেরকে কিন্তু আমরা যখন কোনো কঠিন জিনিস দেখবো পড়ছি, অর্থাৎ সেই বিজ্ঞানের সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করবো, কতটা সেখানটায় তার পিছনে তার যে সময় বা কিংবা তার উপর অত্যাচারটাকে সহ্য করতে হয়েছিল, সেগুলো যদি আমরা ফলো করি তো আমার মনে হয় যে সেই সমস্ত কঠিন যে জিনিসগুলো কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে ফার্স্ট এগুলো, তাহলে আমরা কিন্তু ফিজিক্সটা আমরা আস্তে আস্তে এগোতে পারবো। তো এই চ্যাপ্টারে যেটা ফার্স্ট চ্যাপ্টার আমরা আজকে পড়বো, যেটা হচ্ছে চ্যাপ্টার 1 মেজারমেন্ট। তো সেখানে আমরা এই চ্যাপ্টারটাকে কীভাবে পড়বো, তো আমরা এই চ্যাপ্টার যে মেজারমেন্ট চ্যাপ্টারটা বলেছি, অর্থাৎ পরিমাপ, এই চ্যাপ্টারটাকে আমরা যদি কতগুলো ভাগে ভাগ করে নিই, প্রথমের দিকে যে ইন্ট্রোডাকশন পার্টগুলো রয়েছে, অর্থাৎ যে ভূমিকা পার্টগুলো যদি বলি, ভূমিকা অংশগুলোতে আমরা কি পাবো না, ক্লাস 9-এর যে বিষয় আমরা পড়ে গেছি। অর্থাৎ সেখানে কি কি পড়েছি, যে এই পদার্থ এবং এই যে শক্তি, দুটো জিনিস নিয়ে তাদের কিছু পরিমাপের একক হোক, তার হচ্ছে বিভিন্ন পরিমাপের পদ্ধতি হোক, তাছাড়া কিংবা বড় বড় কত একক কিংবা ছোট কতগুলো একক আমরা তার সম্পর্কে পড়েছি। তাছাড়া কি তাদের পারস্পরিক রিলেশনগুলো একটু আমরা করার চেষ্টা করেছি বা হয়তো বা করিনি। তো এখানে আমরা সেই ভূমিকাতে যেগুলো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, সেগুলো আমরা জাস্ট এখানে তত ডিটেলস না পড়ে আমরা বলবো যে তোরা নিজেরাই বাড়িতে পড়ে নিবি। সেখানে কী কী পড়েছিস একটা জাস্ট ছোট্ট আমি বলে দিচ্ছি। ভূমিকাতে আমরা সেটাতে অর্থাৎ ক্লাস 9-এ অর্থাৎ নিচু ক্লাসে আমরা যা পড়ে এসেছি, সেখানে আমরা কি বলেছি যে রাশি কাকে বলে পড়েছি, রাশির প্রকারভেদ পড়েছি। রাশি কয় প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে সামান্য জেনেছি। তাছাড়া তার স্কেলার ভেক্টরের ক্ষেত্রে সামান্য জেনেছিলাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং এদের স্কেলার। এছাড়াও যদি আবার রাশিকে পরিমাপ করার জন্য আমরা একক পড়েছিলাম, তাই তো, এককও পড়েছিলাম। সেই একক কাকে বলে তার সংজ্ঞা, এবং এককগুলো আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে কি লব্ধ একক। এইগুলো আমরা পড়েছিলাম। সেই মৌলিক একক, লব্ধ একক কাকে বলে, যেগুলো হচ্ছে কি যে সমস্ত এককগুলোকে প্রকাশ করতে গেলে আমাদের সাহায্য দরকার পড়বে, তো সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং তার কিছু উদাহরণ নিশ্চয়ই বলতে পারবি। একটা মৌলিক এককের নাম বল দেখি, একটি মৌলিক এককের নাম। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম। আচ্ছা, এবারে চলে আসছি বিভিন্ন এককগুলোর মধ্যে বিভিন্ন পরিমাপের পদ্ধতিগুলোও পড়েছিস, তাই তো, পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি, পরিমাপের পদ্ধতিগুলোর মধ্যে আমরা যেগুলো বেসিক্যালি জেনেছি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এছাড়া এসআই পদ্ধতি বা এপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। তো এরকম বিভিন্ন পদ্ধতিগুলো পড়েছিস, তাদের নামের মধ্যেই তাদের সিস্টেমে কী নিয়ে গঠিত জেনেছিস। সি মানে কি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি। এসআই পদ্ধতিটা হচ্ছে একটা পরবর্তীকালে একটা ডেভেলপমেন্ট হয়েছে। প্রথমে দেখি এপিএস, এমকেএস, এই সমস্ত পদ্ধতিগুলো প্রচলিত ছিল। এসআই পদ্ধতিটা যখন বিভিন্ন দেশে বিজ্ঞানটা ডেভেলপ করতে লাগলো, তো বিভিন্ন দেশে তাদের এককগুলো আলাদা আলাদা ছিল। যেমনভাবে কি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় কথা বলি, তো তাদের মধ্যে একটা ইউনিটি নিয়ে আসার জন্য কী করা হয়েছে, যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দি, ইংলিশকে চালু করা হয়েছে। এছাড়া কতগুলো আঞ্চলিক ভাষায় যখন দেখা যাচ্ছে যে অনেক লোক কথা বলছে, তাদেরকেও সেই ভাষাগুলোকেও জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলো বা যেগুলো পরিমাপ করা হয়, সেই দৈর্ঘ্য হোক, ভর হোক, তাদের যখন বিভিন্ন দেশের মধ্যে একটা বিভিন্নতা ছিল, তাহলে সেটা দূরীভূত করার জন্য একটা বিশেষ একক পদ্ধতি নিয়ে আসা হয়, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। বিশেষ করে এই পদ্ধতিটা কেন আমরা বেশিরভাগ দেবো ফ্রান্সের প্যারিস শহরে, ফ্রান্সের প্যারিস শহরে যা কিছু সে প্রমাণ মিটারের সঙ্গে আমরা দেখে থাকি না, ফ্রান্সের প্যারিস শহরে ওয়েটস অ্যান্ড মেজার্সের অফিসের দপ্তরে একটা জিনিস রাখা আছে, তার মাঝে দূরত্ব। কারণ কি, সর্বপ্রথম ফ্রান্স, ব্রিটেন, এই সমস্ত দেশগুলো কিন্তু বাণিজ্যতে তাদের যে অগ্রগতিটা ঘটেছিল, বিশেষ করে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটে, তো সেই সময় তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় গেছে, তাদেরই ব্যবসা বাণিজ্যের প্রয়োজন পড়েছে, তারাই ডেভেলপ করেছে। তো সেই জন্যই আমরা সেখানে তাদের সমস্ত কিছু রাখা আছে। তো সেই সমস্ত এককগুলোর মধ্যে একটা ইউনিটি আনার জন্য একটা এসআই পদ্ধতি চালু হয়েছে। সেখানে বিভিন্ন মধ্যে 7টি যে ভৌত রাশির এককগুলিকে মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে, সেটা জানিস। সেই 7টা একক কী কী না, দৈর্ঘ্যের একক, যে সেখানটা কি বলা হচ্ছে মিটার। আর তাছাড়া কি ভরের এককে কী ধরা হয়েছে, কিলোগ্রাম। এছাড়া সময়ের এককে কী ধরা হয়েছে না, সেকেন্ড। তার সঙ্গে সঙ্গে
আমরা আর বলেছি যে বস্তুর পরিমাণ ধরো, বস্তুর পরিমাণ, বস্তুর পরিমাণটাকে আমরা বা মানে অণুপরমাণুর পরিমাণও বলে থাকি। বস্তুর পরিমাণ বলতে এখানে অণুপরমাণুর যে পরিমাণটা সেটাকে আমরা কি বলছি, মোল, তাই তো। আর কি তাপমাত্রা যদি বলি, তাপমাত্রা তার একক হচ্ছে কেলভিন। তাছাড়া হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো, তড়িৎ প্রবাহ মাত্রা। তাছাড়া এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর হচ্ছে কি যে ডিপন প্রাবল, অর্থাৎ আলোক বিজ্ঞান থেকে একটা একক, তো ডিপন প্রাবল। এগুলো হচ্ছে কি ক্যান্ডেলা। তো এইরকম মূল এককগুলো আমরা পড়েছি। তো আর ক্লাস 9-এ আমরা কি পড়েছি, ইন্টার কনভার্সন কিছু পড়েছি। ধরো 1 কিলোগ্রাম সমান 1 কেজি সমান হচ্ছে কত গ্রাম, নিশ্চয়ই পারবি 1 কেজি সমান কত গ্রাম, কত গ্রাম, 1000 গ্রাম। এই সিমিলার হইতে যদি বলা 1 গ্রাম সমান কত কেজি, কি হবে, 1 গ্রাম সমান কত কেজি হবে, 1 বাই হবে 1/1000, অর্থাৎ 0.201 এটা হবে। তো 1 গ্রাম। ঠিক সিমিলার হইতে আরও কিছু এখানে ক্লাস 9-এ আরও কী কী পড়েছি, এই যে এককগুলোর মধ্যে, অর্থাৎ এই যে বলছি পরিমাপের এককগুলোর মধ্যে আমরা কতগুলো বৃহৎ একক আর ক্ষুদ্র একক এগুলো পড়েছি, তাই তো। বৃহত্তম একক আর ক্ষুদ্রতম এককগুলো পড়েছি। বৃহত্তম এককগুলো যেগুলো পড়েছিলাম, তাই তো, বৃহত্তম যে এককগুলো পড়েছিলাম তার মধ্যে সবচেয়ে বড় এককগুলোর মধ্যে যেগুলো মনে করেছি দৈর্ঘ্যেরও কিছু, অর্থাৎ বৃহত্তম এককগুলো যদি বলি, দৈর্ঘ্যের বৃহত্তম এককগুলো কী কী পড়েছি মনে আছে, আলোকবর্ষ, পারসেক, এই সমস্ত জিনিসগুলো পড়েছিস। 1 আলোকবর্ষ, ধরো লাইট ইয়ার বলা হচ্ছে, ইংলিশে লিখে দিচ্ছি 1 লাইট ইয়ার। 1 আলোকবর্ষ কাকে বলে মনে আছে নিশ্চয়ই। এই 1 আলোকবর্ষ সমান কত মিটার বা কত কিলোমিটার বা কত সেন্টিমিটার নিশ্চয়ই ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ 10-এর যে পাওয়ারের আকারে আমরা প্রকাশ করাটা শিখেছি। 10-এর বিভিন্ন যে পাওয়ার, এই এক্সের মান বিভিন্ন হলে নামগুলো ভিন্ন ভিন্ন আসে। যেমন কি 10 টু দি পাওয়ার 3 থাকলে এটাকে বলা হচ্ছে কিলো, 10 টু দি পাওয়ার সম্ভবত 6 থাকলে এর নাম দেওয়া হয় মেগা, 10 টু দি পাওয়ার 9 থাকলে গিগা, এরকম বিভিন্ন নাম দেওয়া যাচ্ছে, ফ্যাক্টরগুলোর নাম আছে। তো এখন লাইট ইয়ারটাকে যদি 1 আলোকবর্ষ, অর্থাৎ কি আলোক রশ্মি 1 বছর ধরে যদি চালিয়ে রাখা হয় কত দূরত্ব অতিক্রম করে, সেই পুরো দৈর্ঘ্যটাকেই হচ্ছে একটা দৈর্ঘ্যের একক ধরা হচ্ছে। তো সেটা বিশেষ ক্ষেত্রে তার ব্যবহারের দিকও রয়েছে। অর্থাৎ যখন এখান থেকে কোনো তারার দৈর্ঘ্য, এই তারার দৈর্ঘ্য আমরা নির্ণয় করে থাকি, তখন এই এককটাকে ব্যবহার করি, সেখানে সেন্টিমিটার বা কিলোমিটার হিসেবে আমরা প্রকাশ করি। তো 1 লাইট ইয়ার সমান কত মিটার বা কত কিলোমিটার নিশ্চয়ই একটু তোরা বের করতে পারবি। আলোক রশ্মি 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, ওটা ঘুরে নিতে হবে। দেখি আলোক রশ্মি 1 সেকেন্ডে কত কিলোমিটার অতিক্রম করে, আলোক রশ্মি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। 1 সেকেন্ডে তাহলে 3 লক্ষ, 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। সেই 3 লক্ষ কিলোমিটারের বেগ বিশিষ্ট আলোটাকে যদি আমি 1 বছর ধরে টিপে রাখি, সে যে দূরত্ব যাবে, বুঝতে পেরেছিস। তাহলে 1 সেকেন্ডে যে আলো গতিবেগ কত, 3 রাফলি 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 × 10 টু দি পাওয়ার, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার। আলোক রশ্মি একবার 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীকে 7 বার ঘুরে চলে আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ডে আলো 1 সেকেন্ডে। এইরকম যদি 1 বছরকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি, কত সেকেন্ড হয়, 1 বছর সমান কত সেকেন্ড সেটা প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আসছি 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা, সরি 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার 1 দিনে হচ্ছে কত, সরি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। আবার 60 মিনিটে হয় 1 ঘন্টা। আবার হচ্ছে কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এরকম 24 ঘন্টা দিয়ে গুণ করলে পুরো 1 দিন সমান ঘন্টা বেরোলো। তাকে আবার 365 দিয়ে গুণ করলে যে দূরত্বটা হবে, অর্থাৎ একটা মোট সেকেন্ড, এই সেকেন্ড কেটে গিয়ে মোট যে দূরত্বের ইউনিটটা যখন সার্ভাইভ করবে সেটা হচ্ছে মিটার। অর্থাৎ 1 লাইট ইয়ার সমান এটা টোটালি যদি গুণ করে ফেলি, এটা মিটারে পাবো। অর্থাৎ গুণটা নিশ্চিত তোরা করে ফেলেছিস বা করেছিস, মানটা নিশ্চিত তোদের অনেক মনে আছে, 9.47 × 10 টু দি পাওয়ার 15 মিটার সম্ভবত, বা কোনো বইতে 13 কিলোমিটার দেওয়া আছে, বুঝতে পেরেছি। অনেক সময় 9.46 সম্ভবত দেওয়া আছে হয়তো। তো এরকমভাবে তোর মানটা গুণ করলেই পেয়ে যাবে। তো এরকমভাবে একটা বড় একক পড়েছিস, তারপরে পারসেক পড়েছিস। ঠিক সেইরকম ওইতে দৈর্ঘ্য পরিমাপের কতগুলো ক্ষুদ্রতম এককগুলো পড়েছিস। ক্ষুদ্রতম এককগুলো আমরা জাস্ট মনে করার জন্য বলে দিচ্ছি। ক্ষুদ্রতম এককের মধ্যে আংস্ট্রম পড়েছিস। তো প্রত্যেকটা এককের ক্ষেত্র আলাদা রয়েছে। আংস্ট্রম এই দ্বারা প্রকাশ করা হয়। 1 আংস্ট্রম সমান কত, 10 টু দি পাওয়ার -10 মিটারকে 1 আংস্ট্রম বলা হচ্ছে। এছাড়া হচ্ছে 10 টু দি পাওয়ার 9 - 9 ফ্যাক্টরটাকে এটাকে ন্যানো বলা হচ্ছে।
ন্যানো বলা হচ্ছে, সংক্ষেপে এন লেখা হচ্ছে ন্যানো। এগুলো ফ্র্যাকশনগুলো রয়েছে, এগুলো তোরা বলতে পারছিস। তো এইগুলো সব আমরা পড়েছিলাম ক্লাস 9। আর কয়েকটা যন্ত্রের নাম পড়েছিলাম, দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র, সাধারণ যন্ত্র, আয়তন মাপার যন্ত্র, ঘড়ি টড়ি, এই সমস্ত পড়েছি। তো সেইটা পড়ছি। তো আমরা এই চ্যাপ্টারে যে ক্লাস 11-এ কী নতুন জানবো সেটা আমরা বলছি। যে প্রথম জিনিস যেটা জানবো, এই পরিমাপের দৈর্ঘ্য পরিমাপটাকে আমরা আরও যত উঁচু ক্লাসে পড়বো আরও সূক্ষ্মভাবে পরিমাপ করবো। তোরা এই লাইট ইয়ার সমান কত এটা তুলে নিতে পারিস, বুঝতে পেরেছিস? এটা ক্যালকুলেশন করা করবি। আর তাহলে কি এখানে আমরা ক্লাস 11-এ কী চ্যাপ্টারে এখানে আলাদা কি শিখব? এখানে আমরা সেই দৈর্ঘ্যের পরিমাপের মধ্যে দুটো যন্ত্রকে ভালো করে আমরা জানবো। দৈর্ঘ্যের অর্থাৎ আমরা যে বলছি দৈর্ঘ্য পরিমাপকারী বিভিন্ন যে যন্ত্র, দৈর্ঘ্য পরিমাপকারী বিভিন্ন যন্ত্রের মধ্যে আমরা লং দূরত্ব মাপার জন্য কি পদ্ধতি, অনেক বড় দূরত্ব মাপার জন্য, মাঝারি দূরত্ব মাপার জন্য, আর হচ্ছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। বড় দৈর্ঘ্য মাপার জন্য কিছু একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কি পদ্ধতি রয়েছে তার জন্য রয়েছে হচ্ছে প্যারালাক্স মেথড। ঠিক আছে, এটা আমাদের সিলেবাসের নেই। অর্থাৎ বিভিন্ন যে দুর্গ, আমরা এখান থেকে ধরো নক্ষত্রের একটা দৈর্ঘ্য মাপ হচ্ছে, বিভিন্ন গ্যালিলিও থেকে শুরু করে তোরা জানিস তারা মাপ করতো। তারা তৎকালীন সময় 1660-এর দিকে তারা আবিষ্কার করে ফেলেছিল কীভাবে পরিমাপ করতে হবে। তো সেখানটায় খুব বড় বড় দৈর্ঘ্য মাপার জন্য প্যারালাক্স পদ্ধতির ইউজ করা। তো এটা আমাদের সিলেবাসে নেই, এনসি অর্থাৎ সিবিএসসি বোর্ড সিলেবাসে এটা রয়েছে, বুঝতে পেরেছি? এটা আমাদের সিলেবাসে নেই। মাঝারি মাপের দৈর্ঘ্য মাপার জন্য আমরা যেটা ক্লাস 9-এ পড়েছিলাম, মাঝারি মাপের দৈর্ঘ্য মাপার জন্য আমরা যেটা পড়েছিলাম সেটা কী পড়েছিলাম, যে স্কেলটা শুধু পড়েছিলাম, তাই তো? মাঝারি মাপের দৈর্ঘ্য মাপার জন্য শুধু স্কেলটা পড়েছিলাম। তার ক্ষুদ্রতম ঘর আমরা পড়েছিলাম কি, এটা 1 সেন্টিমিটার, 0 থেকে শুরু হয়, এরকম একটা পরিসীমা। অর্থাৎ 1 সেন্টিমিটারকে এক একটা ঘরের মান 0.1 করে, 0.1 সেন্টিমিটার করে এক একটা ক্ষুদ্রতম ঘরের মান পর্যন্ত মাপতে পেরেছি। এখানে আমরা যেহেতু একটু উঁচু ক্লাসে উঠেছি, আরও একটু সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রের প্রয়োজন হবে, একেবারে সূক্ষ্ম একটু মাপার জন্য এখানেই আমরা দুটো যন্ত্রের নাম আমরা জানব। সেই দুটো সূক্ষ্ম যন্ত্র, একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, এইখানে ক্লাস 11-এর আমরা যেটা জানবো ভার্নিয়ার স্কেল সম্পর্কে জানবো। আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স, আর একটা হচ্ছে স্ক্রু গেজ। তিনটা জিনিসকে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স এটা কিন্তু একটা যন্ত্রেই দুটো পার্ট আছে, মানে অর্থাৎ ভার্নিয়ার আর স্লাইড ক্যালিপার্সের মধ্যে যে স্কেলটা আমাদের মেনলি জানতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। একটা আমাদের যন্ত্র আছে, আর একটা জানতে হবে যে স্ক্রু গেজ। আমাদের হচ্ছে বানান টানাগুলো ভুল হতেই পারে। তো আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গেজ। এই দুটো জিনিস আমরা জানবো। এই দুটো জিনিসের মধ্যে যে স্কেলটা এখানে রয়েছে স্লাইড ক্যালিপার্সের মধ্যে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেই জন্য আমরা প্রথমে ভার্নিয়ার স্কেলটা নিয়ে একটু আলোচনা করবো। এমনি স্কেলের সঙ্গে সেই ভার্নিয়ার স্কেলের পার্থক্যটা কী, আর তার সাহায্যে কত ক্ষুদ্রতম বা মাপতে পারি এবং কীভাবে ট্রিক্সটা ইউজ করা হয়েছে। আর একটা হচ্ছে স্ক্রু গেজ যন্ত্রটা কি, এখানে বা আমরা কত ক্ষুদ্রতম পরিমাণ মাপ করতে পারি। তো এইখানে এই চ্যাপ্টারে আজকে আমাদের পরিমাপকারী যন্ত্রকের মধ্যে এই দুটো এখানে ক্লাস 11-এ দুটো এক্সট্রা জিনিস জানতে হবে, এবং কী করে কয়েকটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেবো, যাতে করে কী করে আমরা মাপ করতে পারি। পরীক্ষার তোদের প্র্যাকটিক্যাল আছে, তোরা যখন কোনো কিছু জিনিসের মাপ করবি সেই দুটো যন্ত্রকে বেসিক্যালি ইউজ করি। তো এর ছবিগুলো সম্ভবত আমরা জাস্ট তত নিখুঁতভাবে না হলেও বোঝানোর জন্য আমরা আঁকবো, ঠিক আছে? তো প্রথমে চলে আসছি যে ওই যে ভার্নিয়ার স্কেলটা, যেটা আমাদের এই প্রথম পড়া শুরু হলো আজকে, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম জিনিস যেটা আমরা পরিমাপকারী যন্ত্রগুলোর মধ্যে প্রথম শুরু করছি, 1 নম্বর হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। বুঝা গেল? ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেল জিনিসটা কি না, আমরা বলেছি যে এমনি স্কেল জেনারেলি যেটা সেন্টিমিটার স্কেল বলে থাকছি, আমরা ইউজ করে এসেছি জ্যামিতিতে বিভিন্ন ছবি আঁকার সময়। সেখানে ক্ষুদ্রতম মান মাপ করতে পেরেছি 0.1 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার। কিন্তু কোনো একটা বস্তুর যদি দৈর্ঘ্যটা, আমার একটা সিচুয়েশনে আমি একটা স্কেল আঁকছি, দেখতে পাচ্ছি, তাহলে এখানে দাগ করা হয়েছিল, এটা 0, আমি বড় করে ছবি আঁকছি, তাহলে এইখানে ধরো 0 আছে, মাঝখানে 5 তো থাকে না, 1 আছে। তো আমরা একটা বস্তুকে এর উপরে এমনভাবে রেখেছি যাতে করে এই দুটো দাগের মাঝে এসেছে। অর্থাৎ ছবিটাকে একটু বড় করে আঁকলে এই যে ধরো একটা স্কেল, একটা মূল স্কেলের যে পার্টগুলো আমাদের সিমেট্রি হচ্ছে না, অর্থাৎ
ইকুয়াল হচ্ছে না। তো যাই হোক, আমরা বলছি যে এই যে স্কেলটাকে একটু বড় করে এখানে দেখিয়েছি, ঠিক আছে। এর উপরে যে বস্তুটা রাখা আছে, ধরো সেই বস্তুটা এইরকম মিডিল পজিশনে পড়েছে, তখন আমরা কি পার্ট নেব? হয় এই পার্টটা কেউ বলতে পারে এই পার্টটা, অর্থাৎ এই যে মানটা বস্তুটার, এই যে বস্তুটা এখানে রেখেছিলাম, এই বস্তুটা অ্যাকচুয়ালি এই বস্তুটাকে যে এখানে রেখেছিলাম তার এই পার্টের মানটা কোনো এই যন্ত্রটা সঠিকভাবে দিতে পারছে না। এই মানটাকে মাপার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেটা কিভাবে মাপ করা হবে না, যন্ত্রটা কি এই মূল স্কেলের সঙ্গে আরও একটা স্কেলকে, ছোট্ট স্কেল এখানে জোড়া আছে। অর্থাৎ কী রকমের, আমরা একটু বড় করে আঁকছি, এখানে স্কেলের ছবিটা আমি এই পাশ দিয়ে আঁকছি, একটু ধরো 1 2 3 4 5 নম্বরটা একটু বড়, আর 5 নম্বরটা একটু বড়, আমি এই যে 5টা নম্বরটাকে নিয়েছি, তারপরে আবার 1 2 3 4 1। তো এখানে 0 থেকে শুরু হচ্ছে, না 1 থেকে স্কেলটা আমি এঁকেছি। তো ভার্নিয়ার স্কেলে কী থাকে, সেখানে এমন একটা স্কেল, সেখানে কি করা আছে, তার 9 ঘরের সঙ্গে 10 ঘর মিলানো আছে, একটু ছোটো ছোটো করে এমন করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো ভার্নিয়ার স্কেলটা ট্রিক্স করা হয়েছে, মূল স্কেলের সঙ্গে এমন একটা স্কেল করা আছে, এটা হচ্ছে তার 9 ঘর এর 10 ঘরের সঙ্গে, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সঙ্গে মিলে যায়। 10 ঘর মূল স্কেলের 9 ঘর, জেনারেলি বেশিরভাগ এই ধরনেরটা ইউজ করা হয়। তো কোনো স্কেল আর ভার্নিয়ার স্কেল এইরকম ট্রিক্স, কোনো হয়তো 20টার সঙ্গে এর 19টা মিলেছে। আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করবো, বাকিগুলো গণিতের সময় আমরা বুঝে যাবো যে কী করতে হচ্ছে। তো এখানে বেসিক্যালি কীভাবে এটা হচ্ছে পরিমাপটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কত ক্ষুদ্রতম মাপ করতে পারবো না, যে 10 ঘর, তাহলে যে ক্ষুদ্রতম যে মানটা আমরা এই মূল স্কেলে পেতাম তাকেও আরও 10 ভাগ দিয়ে ভাগ করলে, যেটা অর্থাৎ 0.01 পর্যন্ত আমরা মাপ করতে পারবো। কী বলছি বোঝা গেল? ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কত ক্ষুদ্রতম মান মাপ করতে পারবো, 0.01 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবো। তো আমরা পরিমাপ করতে পারবো মানে কি, আর এখানে পারছিলাম না কোনটা, এই যে মানটা আমরা মাপ করতে পারছিলাম না, তার জন্য এটা করছি। তো এখানে আমরা ম্যাথমেটিক্সটা এইভাবে আছে যে এই যে একটা বড় স্কেল, তাকে 1 MSD বলা হচ্ছে, মেইন স্কেল ডিভিশন। 1 মেইন স্কেল ডিভিশন, একটা মূল ঘরের দৈর্ঘ্য তাকে বলা আছে, সংক্ষেপে এইভাবে লিখছি আমি। তার ঘর কত, 0.1 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানটা কত, সেটা আমরা কি করে মাপ করব, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এইটার মানটা কত সেইটা জানতে পারলাম মাপ করব। কিন্তু এখানে এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটা বলা থাকে, এখানে আমরা অনুপাত করেই বের করব। তাহলে যে আমরা ভার্নিয়ার স্কেলে এই দুটোর পার্থক্যটা করে থাকি জেনারেলি, মূল স্কেলের 1 ঘরের পার্ট MSB, মূল স্কেলের বিযুক্ত 1 ভার্নিয়ার স্কেলের যে পার্থক্যটা, এইটার দ্বারাই কিন্তু আমরা ক্ষুদ্রতম মাপটা করব। অর্থাৎ যে আমরা পরিমাপ করতে পারবো, এই ক্ষুদ্রতম মাপটা পরিমাপ করতে পারবো। কারণ গণিতটা একটু বলেছি, একটা এক্সাম্পলের সাথে বোঝাবো। মূল স্কেলের 1 ঘরের বিযুক্ত ভার্নিয়ার স্কেলের যে পার্থক্যটা, এটাকেই বলা হচ্ছে লিস্টতম, ক্ষুদ্রতম মান। অর্থাৎ ভার্নিয়ার স্কেল দুটো জিনিস দেওয়া আছে আমাদের কাছে, ধরো দুটো স্কেল রয়েছে, বাস্তবে বোঝার চেষ্টা করো। একটা সাহায্যে ধরো 0.1 মাপ করতে পারি, আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে ধরো কিছু একটা মাপ করতে পারি। সেই দুজনের তাহলে বিয়োগফলের মানটাকেও আমরা পরিমাপ করে ফেলতে পারবো। কি বলছি, বোঝা গেল? আমার কাছে একটা বড় স্কেল রয়েছে, তার সাহায্যে আমি 9কে ভালো করে মাপ করতে পারি। আমার কাছে আরও একটা স্কেল আছে, যার সাহায্যে 8টাকেও ভালো করে মাপ করতে পারি। তাহলে দুটো স্কেল মিলিয়ে আমরা এক ক্ষুদ্রতম ঘরটাকে, তার ডিফারেন্সটাকে মাপ করে ফেলতে পারবো। কি বলছি, বোঝা গেল? ঠিক সেই রকম যে এই দুটো স্কেলকে ব্যবহার করে এই তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটা বের করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা ম্যাথমেটিক্স করবো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরটা মান করার জন্য। এইখান থেকে নেব যে মূল স্কেলের 10 ঘরের মান সমান ভার্নিয়ার স্কেলের, মূল স্কেলের 9 ঘরের মান সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান। তাহলে মূল স্কেলে 1 তাহলে 10 MSD, 10 ঘরের ভার্নিয়ার স্কেল সমান 9 ঘরের মেন স্কেল। ঠিক আছে, সেইটা জানার জন্য আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম মানটা জানার জন্য আমরা ট্রিক্স করছি। যে ট্রিক্স মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই যে যন্ত্রটা যেভাবে আছে, তো সেইখানে 10 ঘরের সঙ্গে আমরা 9 ঘর মিলেছি। তো 1 ভার্নিয়ারের ঘর মানে কত, 9/10 মেন স্কেলের ঘর। এইখানে সেই ট্রিক্সটা করে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটা পেয়ে গেলাম। কি বলছি, বোঝা গেল? তাহলে আমরা
কোনো একটা যন্ত্রের সাহায্যে মাপ করতে চাইছি, আমাদের কাছে দুটো আলাদা আলাদা স্কেল আছে, একটার সাহায্যে সাহায্যে মাপ করতে পারি, আর একটা সাহায্যে আরেকটা মাপ করতে, কিন্তু সেই দুটোকে একসঙ্গে ইউজ করে আমরা তার পার্থক্য ছোট্ট মানটাও বের করতে পারি। তো সেইটাই করা হচ্ছে। তো মেন স্কেলের এক ঘরের মান 0.1 মাপ করতে পারি। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম মানটা আমাদের জানা নেই, কিন্তু আমরা কি করলাম, এই যে ছবিটা থেকে আমরা ক্ষুদ্রতম ঘরটা মান করার জন্য একটা এমএসডির মান নিয়ে চলে এলাম 9/10। তাহলে এখানে এই ক্ষুদ্রতম মানটা কত লিখতে পারি, 9/10। 9/10 হচ্ছে সেন্টিমিটার, এক মানে 9/10, সরি মেন স্কেলের জায়গায় 9/10 ইন্টু মেন স্কেল কত, ইন্টু 0.1, বা মেন স্কেল লিখে রাখি এখনো, 0.1 লিখতে পারি সেন্টিমিটার। এদের পার্থক্যটা কত এখন বুঝতে পারছিস, এইখানটা এটা মেন স্কেলের জায়গায় আমরা এটা হচ্ছে 0.1 বসিয়েছি, অর্থাৎ 9/10 ইন্টু 0.1 সেন্টিমিটার এটা। তো এইখানে এইটা মানটা আমরা বসিয়েছি। তাহলে এই দুজনের ডিফারেন্সটা হচ্ছে এইটাকেই বলা হচ্ছে, সেই ক্ষুদ্রতম মানটাকেও আমরা পরিমাপ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে লিস্ট কাউন্ট। অর্থাৎ লিস্ট কাউন্ট মানে সেই ক্ষুদ্রতম ঘরের মানটা সেটা কত, তাহলে 1 মেন স্কেল আর বিযুক্ত ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেলের জায়গায় আমরা লিখব কি 9/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। এই 0.1 মানে কি মেন স্কেল ডিভিশন, বুঝতে পেরেছিস? তো এইখান থেকে 1 MSDটা যদি কমন নিই তাহলে কি পাচ্ছিস, 1 MSDটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 1 - 9/10, অর্থাৎ MSD মানে তো জানি 0.1 সেন্টিমিটার, আর তার সঙ্গে 10 মানে কি 1/10, তাহলে এখানে পাচ্ছি 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল আর অর্থাৎ ভার্নিয়ার স্কেল হচ্ছে দুজনকে মিলিয়েই একটা স্কেল, যার সাহায্যে আমরা ক্ষুদ্রতম এই ঘরটাকেও মাপ করতে পারছি। তো এইবারে কিভাবে আমরা পরিমাপটা করব, তাহলে ভার্নিয়ার স্কেলের এই যে লিস্ট কাউন্টটা বের করে নিতে পারবো। তো গণিতের ক্ষেত্রে কি থাকতে পারে, কখনো কখনো বুঝে নেয় যে কখনো কখনো বলা থাকবে যে 10 ঘরের সঙ্গে 9 ঘর মিলেছে, তখন নতুন একটা ভ্যারাইটি গণিত বলছি যে না ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মূল স্কেলের 19 ঘর মিলেছে, তখন কিন্তু আমরা কিভাবে ম্যাথমেটিক্স করে তার ক্ষুদ্রতম ঘরটা মানটা বের করতে হবে, করার পরে এইভাবে বিয়োগ করে তার এই লিস্ট কাউন্টটা আলাদা করে বের করতে হবে। অর্থাৎ আমি যদি জেনারেল ওয়াইজ করি একটা গণিতটাকে, এই ভার্নিয়ার স্কেলের গণিতটাকে, তাহলে সেখানে যে কিছু করে, অর্থাৎ সেক্ষেত্রে আমি ধরে নেব যে ধরো এম মেন স্কেল সমান মেন স্কেল, অর্থাৎ মূল স্কেলের ইংলিশ লিখতে অসুবিধা হচ্ছে, এম মূল স্কেল সমান ধরো এন ভার্নিয়ার স্কেল, সেখান থেকে আমরা অনুপাত করে নিয়ে এসে বের করব 9/10। এটা একটা জেনারেল প্রসেস, তাই এইভাবে অনেক সময় পড়তে করে দিতে পারি, যেহেতু আমাদের মূল থিমটা বুঝতে হবে, বুঝতে পেরেছিস? তো ঠিক একই শুধু সবসময় যে 9/10 থাকবে তা না, বিভিন্ন সময় 50, 49, 20, 19, 199 থাকতেই পারে, সেই অনুযায়ী তখন দেখবি আরও যত বড় বড় স্কেল পাবো তখন এই ফ্র্যাকশন মানটা চেঞ্জ হয়ে যাবে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে কমপক্ষে 0.01 সেন্টিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, তার থেকেও বেশি পরিমাপ করতে পারি যদি আমরা এই যে মেন স্কেলটাকে আরও বাড়িয়ে নিই, বুঝতে পেরেছিস? কিংবা ধরো আমি এই মূল স্কেলের 9 ঘরের মধ্যে আমি যদি মূল স্কেলের 20 ঘর করে দিই, ভার্নিয়ার স্কেলের 20 ঘর করে দিই, তখনও চেঞ্জ হয়ে গিয়ে দেখবি ফ্র্যাকশন চেঞ্জ হয়ে যাবে, বলছি বুঝে গেল? তো আমরা যন্ত্রের সূক্ষ্মতা এইভাবে বের করতে পারি, তাহলে এটা একটা ট্রিক্স ইউজ করছি, অর্থাৎ দুটো একটা সাহায্যে মাপ করতে পারি একরকম, আর একটা সাহায্যে অন্যরকম পারি, দুটোকে এমন ভ্যারিয়েশন করলাম দুটো সাহায্যে আরও সূক্ষ্মভাবে পারি। তো এইবারে চলে আসছি কীভাবে আমরা পরিমাপটা হচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা কি, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট একে বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ দুটোর মধ্যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট, এই যে ক্ষুদ্রতম মানটা যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে, একে অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেল বলে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে নাম দেওয়া হচ্ছে। এই ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে এইটা, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি, একটা মূল স্কেলের এই যে দুটো স্কেলের মূল পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বুঝতে গেল? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর আর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মধ্যে যে পার্থক্যটা সেটাই হচ্ছে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো একটা ছবির সাহায্যে দেখ, এইটা ধরো মূল স্কেলের একটা ঘর, তার থেকে ভার্নিয়ার স্কেলের একটা ঘর, এই যে ছোট্ট মানটা ডিফারেন্সটা, এইটাই হচ্ছে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট, বলছে বোঝা গেল? এইভাবে দুটো দাগ ক্ষেত্রে যখন চলে এলি ভার্নিয়ার কনস্ট্যান্ট একটু বেড়ে, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন দু ঘরের ক্ষেত্রে একটু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গায় ডিফারেন্সটা একটু বেশি হচ্ছে, এই জায়গায় একটু বেশি হচ্ছে, করতে 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 পুরোপুরি এক ঘর বেড়ে গেছে, এইখানে এক ঘর বেড়ে গেছে। অর্থাৎ আমি এইখানে একটা ছবি আবার আঁকছি যে কী করে আমি ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করছি। এইখানে মূল স্কেল রয়েছে, আমি ধরো সাপোজ এইখান পর্যন্ত একটা মাপ রেখেছি, তো এই মাপটা পরিমাপ করব কী করে, তাহলে এই জায়গায় আমরা ভার্নিয়ার স্কেলটা ঠেকাবো, এই যে মূল স্কেলের ঘরে তো পুরো ভার্নিয়ার স্কেল পুরোপুরি লাগানো, মূল স্কেলের আঁকা আছে, এটা মূল স্কেল মেন স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, মানে সরি এটা ভার্নিয়ার স্কেল, এটা একটা বস্তু, এটা একটা ধরো
একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুটার এই কিছুটা অংশ বেরিয়ে আছে, এই মানটা আমি কত জানি না। এইটা জানার জন্য আমি কী করেছি, এই পাশে ভার্নিয়ার স্কেলকে ঠেকাবো। ঠেকালো, আমি দেখলাম যে এইখানে ভার্নিয়ার স্কেলের মূল ঘরের সঙ্গে মিলে গেছে, আর এই পাশে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা এখানে ঠেকানোর ফলে ধরো ভার্নিয়ার স্কেলের একটা 10 ঘর আছে, এইভাবে ধরো এখানে ভার্নিয়ার স্কেলের কিছু মিলে গেছে, পুরোপুরি এসে মিলে গেছে। অর্থাৎ আমরা এখানে যেভাবে বলেছিলাম এই ছবি এটাকে উল্টে দিয়ে এই পাশ দিয়ে এখানে বসা, অর্থাৎ এই কাছে মিলেছে। যে প্রত্যেকটা যে ভার্নিয়ার স্কেলের যে এক একটা করে ডিফারেন্স বাড়ছিল, এক ঘরের জন্য যে ডিফারেন্স হচ্ছিল, 2 নম্বর ঘরে যে একটা ডিফারেন্স বেড়েছে, 3 নম্বর ঘরে যে ডিফারেন্স বাড়বে, সেই ডিফারেন্সটা বাড়তে বাড়তে মেন স্কেলের সঙ্গে যে ডিফারেন্স হয়ে যাবে সেটা এটা। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ঘরটাকে যদি আরেকবার আঁকি, 1 2 3 4 5 6 7, আমি 7টা বলছি। ধরো ভার্নিয়ার স্কেলটা যা ছিল তার এই জায়গায় হচ্ছে মূল স্কেলের সঙ্গে মিলে গেছে। এটা ধরো পুরোটা ভার্নিয়ার স্কেল ছিল, ঠিক আছে, মেন স্কেলের উপর এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলটাকে টাচ করে দিয়েছি, দেওয়ার পরে দেখলাম যে ভার্নিয়ার স্কেলের ঘরটা এইখানে মূল স্কেলের সঙ্গে মিলে গেছে। এবং এর মধ্যে ভার্নিয়ারের কটা ঘর মিলেছে, 1 2 3 4 5 6, 6টা ঘর মিলেছে। আমরা জানি দেখ একটা ঘর মিললে একটা এখানে মিলেছে, যত এক ঘর যাব তাহলে এখানে ডিফারেন্সটা কত পাচ্ছি, 1 গুণিতক ভার্নিয়ার কনস্ট্যান্ট। 2 নম্বর ঘরে যখন চলে আসবো এই ডিফারেন্সটা কত পাবো, 2 গুণিতক ভার্নিয়ার কনস্ট্যান্ট। 3 নম্বর ঘরে গেলে, অর্থাৎ এই করে ধরো আমি এখানে কত ঘরে আসছি, এই যে ডিফারেন্সটা তখন হয়ে যাচ্ছে, এই ভার্নিয়ারের ঘর থেকে এই যে মেন স্কেলের যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সেটাই তখন হয়েছে। বুঝতে পেরেছিস? আমরা এক ঘর এলে এই ডিফারেন্সটা পাচ্ছিলাম, 2 ঘরে এলে পাচ্ছিলাম, 3 ঘরে এলে এই করতে করতে যখন এই ঘরে চলে এসেছি তার সঙ্গে মূল স্কেলের সঙ্গে যে ডিফারেন্সটা এখানে পাচ্ছি সেটাই হচ্ছে কত, সেটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। ধরো এখানে আমি 8 ঘরে মিলে গেছে, তাহলে 8 গুণিতক ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করলে এই ক্ষুদ্রতম মানটা পেয়ে যাবো। বুঝতে গেল? উল্টা দিক থেকে সেই পাশে এক ঘর কমলে এত করে কমতো। তো এই পদার্থটার তাহলে বস্তুটার তাহলে দৈর্ঘ্য কত হবে, এই বস্তুটার দৈর্ঘ্য জানতে গেলে আমরা এই পর্যন্ত তো আমরা সঠিকভাবে মাপ করতে পেরেছিলাম মূল স্কেলের সাহায্যে। মূল স্কেলের এই ঘরটা যুক্ত, তাহলে মেন স্কেল পার্ট যুক্ত ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেলের মান। তাহলে বস্তুর সঠিক মানটা কত হচ্ছে, তাহলে এই বস্তুটার সঠিক মান কত না, মূল স্কেলের পার্ট যেটা আমরা সঠিক দেখতে পাচ্ছি চোখে সেটা কি বলা হচ্ছে মেন স্কেল পার্ট, সিম্বলিক্যালি আমি এ বলছি, মূল স্কেলটাকে এ পার্ট। তারপরে এইটা মাপার জন্য আমরা কি করছি না, ভার্নিয়ার স্কেলের ক ঘর মিলেছে, ভার্নিয়ার স্কেল পার্ট মানে এখানে অংশ, পার্ট মানে যে মানটা নিচ্ছি, পার্ট বলা আছে গণিত ভার্নিয়ার কনস্ট্যান্ট। বুঝতে গেল? এক একটা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান পয়েন্ট যদি বের করে ফেলবো আগে গণিতের সাহায্যে 0.1 সেন্টিমিটার করে, আর ভার্নিয়ার স্কেলের পার্ট যদি 8 হয় 8 গুণিত 0.1 সেন্টিমিটার, আর এখানে ধরো হয়েছিল আগে ধরো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9.8 গুণিত 0.1 সেন্টিমিটার। সঠিক মানটা কত হচ্ছে বস্তুটা 9 পয়েন্ট, এখানে গুণ করলে 0.8, বস্তুটার সঠিক মান এভাবে আমরা পেয়েছি। তো এইভাবে উল্টা দিক থেকে ট্রিক্স ইউজ করে আমরা এটার কাজ করে থাকি। তো এরপরে আরও একটা যন্ত্র আছে, এটাকে অ্যাকচুয়ালি ক্যালিপার্স, অর্থাৎ যন্ত্রটা দেখতে 2 দাঁড়া বিশিষ্ট। সেক্ষেত্রে কী মাপ করা যায়, সাধারণত এই সূক্ষ্ম মানটা আমরা কিসের হতে পারে, কোনো একটা ধরো ছোট্ট গোলাকার বৃত্ত দেওয়া আছে, কারণ বা চোঙ দেওয়া আছে, সেই চোঙটা ধরো ছোটো একটা পাইপ দিয়েছে, তার ব্যাসার্ধটা পরিমাপ করবো, তাহলে স্লাইড ব্যাসটা মাপ করবো। অ্যাকচুয়ালি দুপাশ দিয়ে তার স্লাইড ক্যালিপার্সে একটু দাঁড়া বিশিষ্ট 2টো যন্ত্র আছে, মাঝখানে এটা জিনিসটাকে ঢুকিয়ে দিলে এই দাঁড়াটাকে সরানো যায়, আর এই দাঁড়ার উপর দিকেও বেরিয়ে আছে। আমি ছবিটা আঁকতে পারছি না ভালো করে, তো এই একটা এখানে দাঁড়া আছে, এখানে একটা দাঁড়া আছে, এখানে একটা স্কেল আছে, এইটার পরে মূল স্কেল আঁকা আছে, দুপাশে 2টো দাঁড়া এখানে ঠেকালেই 0তে মিলে যায়। ছবিটা বৈচিত্র্যটা একটু ভালো করে দেখবি, তাহলে 2টো দাঁড়া বেরিয়ে আছে, যে এটা সেটাকে ঠেকিয়ে দিলে 0 হয়ে যায়। এবার যে বস্তুটার ব্যাস মাপ করতে চাইবো বা কিছু মাপ করতে চাইবো তাকে 2টো দাঁড়ার ভিতরে ঢোকালে এখানে পার্টটা পেয়ে যাবো, এবং তার সঙ্গে এখানে একটা ভার্নিয়ার স্কেল অ্যাটাচ করা আছে, সেই ভার্নিয়ার স্কেল অ্যাটাচের সঙ্গে মূল স্কেলের পার্টের সঙ্গে সেখান থেকে আমরা সঠিক মানটা পেয়ে যাবো। তো এরপরে আমরা আরেকটা যন্ত্র রয়েছে, এটা স্ক্রু গেজ। তো এইটা আমরা ভার্নিয়ার স্কেলের কিছু গণিত আমরা এবার করবো। তো এটা একটু দেখ, ভার্নিয়ার স্কেল যেটা পড়ালাম একটু আগে তার থেকে একটা গণিত করছি, যেই গণিতের দ্বারা কিন্তু আমরা ভার্নিয়ার স্কেলটা কতটা বুঝেছি তা স্পষ্ট হয়ে যাবে। তো এই গণিতটাতে কি বলেছে একটু পড়ে নেওয়া যাক। কি বলছে যে একটি ভার্নিয়ার ক্যালিপার যার দ্বারা 50 ভার্নিয়ার অংশাঙ্কন মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান, অর্থাৎ কি বলতে চেয়েছে, ভার্নিয়ার স্কেলের 50 ঘরটা মূল স্কেলের 49 ঘরের সঙ্গে মিলেছে। অর্থাৎ আমরা যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার সময় করেছিলাম, অর্থাৎ আমাদেরকে এই পরিমাপের ক্ষেত্রে দুটো জিনিস বের করতে হয়, যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয়। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি আমরা জানি 1 মেইন স্কেল ডিভিশন
বিযুক্ত 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এমএসডি মাইনাস 1 ভিএসডি। তো এখন এই গণিতটা পড়ে পড়ে আমাদেরকে মেন স্কেল ডিভিশন কত এবং ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা সেই তুলনামূলক পদ্ধতির সাহায্যে করে ভার্নিয়ার কনস্ট্যান্টটা নির্ণয় করব। তো এখানে কি বলেছে, একটা ভার্নিয়ার ক্যালিপার্স যার 50 ভার্নিয়ার ঘরটা মূল স্কেলের 49 ভার্নিয়ার ঘরের সমান। তাহলে আমরা এই ভার্নিয়ার ডিভিশনটা, আচ্ছা মেন স্কেলটা কত, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি আমরা যে ছবিটা যদি একটু এঁকে নিই, এটা ধরো মেন স্কেল, তাহলে এখানে ধরো 7, তারপরের যে মেন স্কেলের ঘর কি বলেছে, ভার্নিয়ার স্কেলের মূল দাগটি, যে ভার্নিয়ার স্কেলটা ধরো এখানে রাখা আছে, সাপোজ এখানে একটা ভার্নিয়ার স্কেল এখানে কোনো একটা বস্তু পরিমাপ করতে যাচ্ছি, যে মূল স্কেলের পর সেই বস্তুটাকে এখানে রেখেছিল, এটা হচ্ছে বস্তুটা, সেই বস্তুটা দেখি যেটা হচ্ছে নিচেটা হচ্ছে মেন স্কেল, এই নিচেটা হচ্ছে কি না মেন স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এখন বস্তুটাকে যে মাপ করেছি তার মূল স্কেলের ঘর পর্যন্ত চলে এসেছে, এটা 7 পর্যন্ত চলে এসেছে, এবং বস্তুটা কি 7-এর ঘর পেরিয়ে একটু আছে, এবং ভার্নিয়ার স্কেলটা তার সঙ্গে লাগিয়েছি, মানে কি এর দ্বারা বোঝা যাচ্ছে কি ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মানে কি বস্তুটার শেষ প্রান্ত, বস্তুটার শেষ প্রান্ত কোথায় আছে না মূল স্কেলের 7 সেন্টিমিটার, 7.00 সেন্টিমিটার এবং 7.05 সেন্টিমিটার মাঝে, 7 আর 7.005, তাহলে এই দুটোর মাঝে বস্তুটা রয়েছে। তাহলে বস্তুটার তাহলে মেইন স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের মান কত, এখানে ভুল পথে দেওয়া আছে কত 7 এবং 7.005, মানে কত মূল স্কেলের 1 নম্বর ঘরের মান কত না, আমরা এখানে পরে বলছি, তাহলে 1 এমএসডিটা কত পাচ্ছি না 7.005 বিযুক্ত 7.005 না 05 7.05 মাইনাস 7.00 সেন্টিমিটার, এই দুটোর পার্থক্যটাই পাচ্ছি এমএসডি, অর্থাৎ 0.05। বুঝতে পেরেছিস, এটা হচ্ছে মেইন স্কেলের পার্ট। তাহলে এটা আমরা সচরাচর যে গণিতটা করি তার থেকে একটু আলাদা, তাহলে মেইন স্কেলের পার্টটা এটা। আর ভার্নিয়ার স্কেল ডিভিশনটা বের করার জন্য আমরা কি করে থাকি, যে এখানে বলেছি যে 50 ভার্নিয়ার স্কেলের ঘর, এই যে ভার্নিয়ারের 50 অংশাঙ্কনটা মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান, তাহলে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 49 মেইন স্কেল ডিভিশন। তো এখান থেকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত 49/40 বা 50 মেইন স্কেল ডিভিশন। তাহলে এই জায়গাটা আমরা অর্থাৎ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই এমএসডি জায়গায় বসি, তাহলে 1 এমএসডি মাইনাস কি বসাবো 49/50 এমএসডি। এই এমএসডিটা যদি কমন নিয়ে নিই, অর্থাৎ 1 এমএসডিটা যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস 49/50। তাহলে এখান থেকে 1 এমএসডির মানটা আগে থেকে গণিতে যেভাবে বলা আছে সেখান থেকে পেয়ে গেছি কত 0.05 সেন্টিমিটার, আর এখানে বিয়োগটা করলে দেখবি 1-এর 50, তাহলে এটা মানটা সেন্টিমিটারে বেরোবে, তাহলে এখানটায় 0.01/10 অর্থাৎ 0.001 সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছিস ভার্নিয়ার স্কেলের যে মানটাই বেরোচ্ছে 0.001 সেন্টিমিটার। তো এখানে এইবার গণিতের ক্ষেত্রে কি বলেছে দেখ, যে এইবারে ভার্নিয়ার স্কেলটাকে যখন এর সঙ্গে মূল স্কেলের বস্তুটার শেষ প্রান্তের সঙ্গে মিলিয়েছি, এইবারে ভার্নিয়ার স্কেলগুলো এখানে কি হয়েছে না 23তম ঘরের সঙ্গে, মূল স্কেলের যে 23তম ঘরের ধরো, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে 23তম ঘরটা, ভার্নিয়ার স্কেলটা তো 50তম ঘর পর্যন্ত আছে, তার 23তম ঘরটা কি হয়েছে মূল স্কেলের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা সেই যে সূত্রটা জানি যে বস্তুটার মানটা সঠিক মানটা কি হবে, আমরা বস্তুর যে দৈর্ঘ্যটা কত হবে, সঠিক দৈর্ঘ্যটা কত হবে না মূল স্কেলের দৈর্ঘ্য, মূল স্কেলের পার্ট কত বলেছে না, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা 7 এবং 7.05 মধ্যে আছে, তাহলে মূল স্কেলের পার্ট এখানে কত 7.00 সেন্টিমিটার। আচ্ছা সঠিক বস্তুর দৈর্ঘ্য কত না, ভার্নিয়ার সূত্রটা আগে লিখে নিই, মূল স্কেলের পার্ট যুক্ত ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেলের পার্ট, তাই তো ভার্নিয়ার স্কেলের পার্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো এখনই বের করলাম 0.001, আর তার সঙ্গে সেন্টিমিটার গুণিতক ভার্নিয়ার স্কেলের পার্ট এখন 23 ঘরের সঙ্গে মিলেছে, তাহলে 23, তাহলে এইটাকে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এখানটায়, তাহলে 7.00 cm প্লাস 0.023 cm, তো এটা অ্যাকচুয়ালি যোগ করলে পেয়ে যাবো 0.023 cm। বুঝতে পেরেছিস 7.023 সেন্টিমিটার। তাহলে এই বস্তুটার হচ্ছে সঠিক মান। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে, 3 নম্বর অপশনটা। তো বোঝা গেছে, তাহলে এইটাই হচ্ছে ভার্নিয়ার গণিতগুলো করার সময় আমাদের একটা কাজে লাগবে। তো কখনো 2 নম্বর জায়গাগুলো বুঝতে পারছিস, ভার্নিয়ার স্কেলের মানটা সঠিক বলা থাকবে না, এটা বা কিংবা মূল স্কেলের পার্টটা কত সঠিক বলা নেই, এবারে বলে দেওয়া আছে, বা মূল স্কেলের সঠিক ছোটো নম্বর ঘরটা ক্ষুদ্রতম ঘরের মানটাও বলা নেই। তো এইটা দ্বারা আশা করি যে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
আমরা বলছি যে ভার্নিয়ার স্কেলটা পড়লাম, আর একটা পরিমাপকারী যন্ত্র যেটা হচ্ছে কিনা স্ক্রু গেজ। তো স্ক্রু গেজের যে মূল যন্ত্রটার একটা যারা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকছি, একেবারে এক্সাক্ট আমি আঁকতে পারছি না। তো এখানে একটা ইউ আকৃতির মতো আমরা একটা ধাতব দণ্ড থাকবে, এবং যার এক সাইডটা একটা সমতল হবে, আর এই সাইডে একটা নলাকার দণ্ড থাকবে, ঠিক আছে। এর ভেতর দিক দিয়ে আর একটা জিনিস যাতায়াত করতে পারে, ঠিক আছে। মূল যন্ত্রটা আমি বলে নিচ্ছি, অর্থাৎ এই যে অর্থাৎ ইউ আকৃতির একটা দণ্ড থাকবে, এক সাইডটা প্লেন থাকবে, আর একটা সাইডে একটা নলাকার টিউব থাকবে। সেই নলাকার অংশের উপর অ্যাকচুয়ালি একটা ডান সাইড হচ্ছে, তো বিভিন্ন গতি দেখবি ডান বা বাম। অ্যাকচুয়ালি যদি ছবিটা দেখি, ছবিটার এই সাইডে দাঁড়ালে কিন্তু কি হচ্ছে, এটা বাম সাইড হচ্ছে। যদি অনেক সময় বাম সাইডে বলা হচ্ছে বা ডান সাইডে বলা আছে, হয়তো যদি ছবির দিক থেকে বলা আছে তাহলে কি হবে, বাম সাইড, ঠিক আছে। বাম সাইডে চক্রাকার স্কেল কিছু আঁকা আছে সেই গোল টিউবটার উপরে, আর কি তার ভেতর দিক দিয়ে একটা শক্ত যে ধাতব দণ্ড চলাচল করতে পারে। এটার শেষে একটা ঘোরানোর জন্য একটা কিছু একটা নাম দেওয়া আছে, এটা আছে। এবং এটা ঘোরালে কি এটা স্ক্রুর মতো হয়েছে, প্যাঁচের মধ্য দিয়ে ওটা চলতে থাকবে। এবং এই দুটো যখন এর প্রান্তটাও সমতল, এই প্রান্তটাও সমতল, এই প্রান্তটাও সমতল, দুটো যখনই এটা টাচ করে যাবে তখন কিন্তু এইখানে এই যে মূল দণ্ডটা যেটা এই টিউবের মধ্য দিয়ে গেছে, এরপরে কিন্তু পার্ট করা আছে, মূল স্কেলের পার্ট আছে, ঠিক আছে, মূল স্কেলের পার্ট। আর এই যে টিউবের যে বাম সাইডে যেটা রয়েছে চক্রাকার স্কেলের পার্ট, এটাকে বলা হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট। আর এটা হচ্ছে মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট। তো এখন আমরা যখন যে জিনিসটার ব্যাসার্ধ হোক বা বিশেষ করে কি মাপা হয় না, খুব সরু তারের ধরো ডায়ামিটার মাপা হবে, খুব সরু তার, ঠিক আছে। সেই তারটাকে ধরো এখানে ভেতরে গলিয়ে দেওয়া হবে, দিয়ে কি করা হবে, এই দুটোকে ঘুরিয়ে 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 গিয়ে এই যে একটা যদি নাম দিয়ে দিই, এ প্রান্ত এ বি প্রান্তকে টাচ করানো হবে, টাচ করানো হবে। করানো অবস্থায় এই মূল স্কেলের কত পার্টটা এইখানে এইখানে যে রোটেটিং যে চক্রাকার স্কেলটা দেখতে পাচ্ছি, এই যে তার বর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হবে মূল স্কেলের পার্ট এখানে নেওয়া হবে। আর সঙ্গে সঙ্গে সেই চক্রাকার স্কেলের পার্ট তো 0 থেকে শুরু করে গোল হয়ে 100 পর্যন্ত আছে। এই চক্রাকার স্কেলের কত নম্বর পার্টটা সেই মাঝখান বরাবর, এই দণ্ডটার মাঝখান বরাবর রেখার সঙ্গে সমাপাতিত হয়েছে, এই রেখা বরাবর সেই চক্রাকার স্কেলের যে রেখাটার সঙ্গে পড়েছে, সেটাকে বলা হবে চক্রাকার স্কেলের পার্ট। কি বলছি, বোঝা গেল? চক্রাকার স্কেলে এভাবে ভার্টিক্যালি ভাবে আছে, মানে সমান্তরালভাবে রেখা কাটা আছে, সেই রেখাগুলো মূল স্কেলের যে মাঝ বরাবর যে একটা স্ট্রেট লাইন আছে তার উপরে যে স্কেলিং করা আছে, সেই রেখার সঙ্গে সেই মানটা মিলে যাবে, সেটাকে বলা আছে মূল স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট। তো এই স্কেলের একটা দুটো জিনিস জানতে হবে, একটা স্ক্রু পিচ আর একটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। কি বলছি, বোঝা গেল? একটা স্ক্রু পিচ, তো স্ক্রু পিচ জিনিসটা কি, আর লিস্ট কাউন্ট। তো এই যন্ত্রটায় কি করা হয়, জেনারেলি কি করা হয়, পুরো এক পাক ঘুরে দিলে, অর্থাৎ 100 যদি ঘর সাধারণত রোটেশন স্কেলে অর্থাৎ চক্রাকার স্কেলের এক পাক পুরো ঘুরিয়ে দিলে যতটা পথ এগোবে মূল স্কেল বরাবর যন্ত্রটা, সেই স্ক্রু যে নাট বরাবর যে করা আছে, স্ক্রুর মতো করা আছে, সেই বরাবর এগিয়ে যাবে প্যাঁচের মতো। তো এগিয়ে যাওয়ার ফলে যত মূল স্কেল পার্ট এগোবে সেটাকেই বলা হচ্ছে কি, তার হচ্ছে স্ক্রু পিচ। অর্থাৎ পূর্ণ একবার রোটেশনের ফলে, এক পাক সম্পূর্ণ ঘোরানোর ফলে, রোটেশন মূল চক্রাকার স্কেলটাকে এক পাক ঘোরানোর ফলে মূল স্কেল বরাবর যতটা এগিয়ে যায়, মূল স্কেলটা যতটা এগিয়ে যায়, সেই যে মানটাকে বলা হচ্ছে তার হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে বুঝতে পারছিস চক্রাকার স্কেলের পার্ট জেনারেলি কি হয় না, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যেটা সেটাই হয়। লঘিষ্ঠ ধ্রুবকটা সাধারণত কি হয় না, মূল যে স্কেলটার যে পার্ট করা রয়েছে তার উপর যে অংশাঙ্কন করা হয়েছে সেটা কি না, মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট। অর্থাৎ পুরো লঘিষ্ঠ ধ্রুবক মানে কি, একবার পুরো ঘোরালে যেটা এগোচ্ছে। এরপরে আরেকটা হচ্ছে লিস্ট কাউন্ট। কি তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কত মাপ করতে করা যায় না, এই লঘিষ্ঠ ধ্রুবক বাই লঘিষ্ঠ ধ্রুবক ভাজিত রোটেশন স্কেলের ঘর সংখ্যা। রোটেশন স্কেলের ঘর যদি 100 হয় তো 100 দিয়ে ভাগ হবে। যদি গণিতের বিভিন্ন গণিতের ক্ষেত্রে যদি তার মানটা বিভিন্ন হয় তাহলে লিস্ট কাউন্টের মান চেঞ্জ হবে। তো এবারে কিভাবে মাপটা করা হয় জেনারেলি, তাহলে লঘিষ্ঠ ধ্রুবকের মান বের করা আর লিস্ট কাউন্টের মান বের করা, এই দুটো হচ্ছে যন্ত্রের কাজ।
আর মূল স্কেলের মানটা বের করার ক্ষেত্রে হয়তো বিভিন্ন দেওয়া থাকতে পারে। ধরো মূল স্কেলের পার্ট কিছুটা পেরিয়ে, যেমন ভার্নিয়ার স্কেলে পড়েছি মূল স্কেলের পার্ট এটার মাঝে রয়েছে, তাহলে সেখান থেকে আমি কিন্তু মূল স্কেলের পার্টটা ঘুর পথে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে বার করবো। কি বলছি, বুঝে গেল? এরপরে কি করা হচ্ছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমি বি প্রান্তটাকে এর সঙ্গে টাচ করাবো, ঘুরিয়ে ঘুরিয়ে টাচ করাবো, তখন এই অবস্থায় টাচ করানো অবস্থায় যে যতটা মূল স্কেলটাকে আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মূল স্কেলের মান, মূল স্কেলের পার্ট। তাহলে প্রকৃত মানটা সমান কি হবে, প্রকৃত মাপটা যেটা হবে সেটা কি, মূল স্কেলের পার্টের সঙ্গে মূল স্কেলের পার্ট যুক্ত সেই লিস্ট কাউন্ট গুণিত রোটেশন স্কেলের ঘর। আর রোটেশন স্কেল মূল স্কেল পার্ট, রোটেশন স্কেলের পার্ট অর্থাৎ মূল স্কেলের পার্ট, এটাকে বলা হচ্ছে কি চক্রাকার স্কেলের পার্ট, এইটা চক্রাকার স্কেলের পার্ট। ঠিক আছে, অর্থাৎ এই চক্রাকার স্কেলের কত নম্বর ঘরটা এই যে মাঝ বরাবর রেখার সঙ্গে মিলেছে সেটা। তো এইটার দ্বারা আমরা সহজে যে কোনো গণিতগুলো করতে পারবো। তো এই যে দুটো জিনিস তোদের প্র্যাকটিক্যাল করার সময় যেহেতু কাজে লাগবে, তো আমরা এটা দুটো যে পরিমাপকারী যন্ত্র সম্পর্কে আজকে ফার্স্ট ক্লাসে আমরা বলে দিলাম। তো এটা দিয়ে যে গণিতগুলো আছে, একটা গণিত আমরা করে দেখাচ্ছি এবং বাকিগুলো তোরা actually বাড়িতে করবি। ঠিক আছে, আমরা একটা গণিত করছি যেটা বইতে রয়েছে, যে স্ক্রু গেজ দ্বারা একটা তারের সাধারণত ব্যাস পরিমাপ করা হচ্ছে। সেই ব্যাস পরিমাপ করার সময় দেখা গেছে যে রৈখিক স্কেলের পার্ট 0 মিলিমিটার আর চক্রাকার স্কেলের পার্ট দেখাচ্ছে কত না 52। এবারে দেওয়া আছে যে স্ক্রু পিচ দেওয়া আছে 1 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মোট ঘর 100 এবং উপরিক্ত তথ্য থেকে তারটির ব্যাস নির্ণয় করতে। স্ক্রু পিচ দেওয়া যেহেতু আছে, তাহলে আমরা তো লঘিষ্ঠ লিস্ট কাউন্ট সেটা আমরা জানি যে স্ক্রু পিচ ভাজিত চক্রাকার স্কেলের মূল ঘর। তাহলে স্ক্রু পিচ ভাজিত হচ্ছে চক্রাকার স্কেলের মোট ঘর, চক্রাকার স্কেলের মোট ঘর। তো এটা কত পাবো না 1 মিলিমিটার ভাজিত যে 100, 1 মিলিমিটার ভাজিত 100 অর্থাৎ কি 0.01 মিলিমিটার। তাহলে মোট অর্থাৎ এই স্ক্রু গেজটার ক্ষুদ্রতম লিস্ট কাউন্ট অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাপ করতে পারি দশমিকের পর্যন্ত 2 ঘর পর্যন্ত। তো এখন আমরা জানি যে প্রকৃত মান কি হয়, কোনো যে বস্তুটা পরিমাপ করছি তার প্রকৃত মান কত হয়, প্রকৃত মানটা কত হবে, অর্থাৎ তারের প্রকৃত মানটা ব্যাসের প্রকৃত মানটা কত হবে না মূল স্কেলের পার্ট যুক্ত চক্রাকার স্কেলের পার্ট গুণিত লিস্ট কাউন্ট। তাই তো, চক্রাকার স্কেলের পার্ট গুণিত লিস্ট কাউন্ট, অর্থাৎ মূল স্কেলের পার্ট যেহেতু 0 রয়েছে, 0 মিলিমিটার, এই যে বলা আছে মূল রৈখিক স্কেলের পার্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যে চক্রাকার স্কেলটা যেখানে কাটা রয়েছে এবং সেইটা আমরা যেটা দেখতে পাচ্ছি 0 দাগের পরেই দেখতে পাচ্ছি, 0 দাগের পরে দেখতে পাচ্ছি। তাহলে এখানটায় 0 মিলিমিটার প্লাস চক্রাকার স্কেলের পার্ট এখানে কত বলা আছে 52 গুণিত এবং লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট আমরা বের করে ফেলেছি স্ক্রু পিচ ভাজিত চক্রাকার স্কেলের মোট ঘর দিয়ে এখানে পেয়েছি 0.01 মিলিমিটার। এটা গুণ করলে 0 মিলিমিটার প্লাস 0.52 মিলিমিটার। তাই তো, এই দুটো একসঙ্গে যোগ করে আমরা পেয়েছি 0.52 মিলিমিটার। অর্থাৎ যে তারটার আমরা এখানে ব্যাস মাপ করছি, এখানে ছবি অনুযায়ী এক্সাক্ট হচ্ছে না, সিমেট্রি নেই ওই ছবিটাতে। অর্থাৎ এই তারটার যে ব্যাস মাপ করছি, এখানে মূল স্কেলের পার্ট দেখাচ্ছিল কত 0 মিলিমিটার আর চক্রাকার স্কেলের রোটেশন পার্টটা দেখাচ্ছিল আর সমান ছিল 52। তাহলে এখান থেকে আমরা এই সূত্র প্রয়োগ করে বুঝতে পেরেছি। তো এটা একটা খুব সহজ গণিত। তো এইগুলো থেকে যতগুলো আছে তোরা চেষ্টা করিস, তারপর পরের দিন করবো। ঠিক আছে।